আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি ইমপিটিগো কি, কত প্রকার ও এর কি লক্ষণ এটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ইমপিটিগো আক্রান্ত ব্যক্তির কি করণীয় এবং হোমিও চিকিৎসায় কি ওষুধ আছে এবং কিভাবে সেবন করলে দ্রুত সেরে ওঠা যাবে এটি নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ইমপিটিগো খুব মারাত্মক বেদনাদায়ক পীড়া। এই পীড়া সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে। হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে 1 নম্বরে যদি বলি এন্ডিমক্রোট। এন্ডিমক্রোট 30 ব্যবহারের ক্ষেত্রে কিছু লক্ষণ অনুসরণ করতে হয়। পুষ্করিগুলো হলদে বর্ণের, পুরু এবং মামড়ি পড়ে। প্রচণ্ড জ্বালাপোড়া, জল লাগলে জ্বালাপোড়া বৃদ্ধি পায়। জিহ্বায় সাদা ময়লার দাগ বা প্রলেপ থাকে। মুখের কোণ ফাটা এবং স্পর্শে চিৎকার করে। এই ক্ষেত্রে এন্টিমক্রোট 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যায়। 2 নম্বর ওষুধ হিসাবে আর্সেনিক 30। ফোসকাগুলো ধাতুগ্রস্ত রোগীর বিবর্ণ ক্ষীণদেহের ক্ষেত্রে ফোসকাগুলি মোটা দেখায়। উদ্ভিদ হতে জলের স্রাব নির্গত হয়। নির্গত স্রাব অতিশয় হাজাকর, অর্থাৎ ভিজে যায়। যেখানে লাগে সেখানে ভিজা ভিজা মনে হয়। রাত্রে জ্বালা ও চুলকানি বৃদ্ধি পায়। স্পর্শ করলে বা ঠান্ডায় বৃদ্ধি পায়। গরমে উপশম বোধ হয়। এই ক্ষেত্রে আর্সেনিক 6 অথবা আর্সেনিক 30 ব্যবহার করা যায়। 1 মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করা যাবে। ক্যালকেরিয়া কার্প এর ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে শিশুদের দাঁত ওঠার সময় উদ্বেগ প্রকাশ। যদি দাঁত ওঠার সময় উদ্বেগ দেখা দেয় সেক্ষেত্রে ব্যবহার করা যায়। শিশুর মাথা ও মুখমণ্ডলে প্রচুর পরিমাণ ঘাম হয়। মল হতে টক গন্ধ বের হয়। শরীরের গ্রন্থিগুলো স্ফীত ভাব থাকে। উদ্বেগগুলো হতে ঘন অথবা অবিধার্য স্রাব নিঃসরণ হয়। মাথায় ঘাম ঘাম মনে হয়। এক্ষেত্রে ক্যালকেরিয়া 3 অথবা 6 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যাবে। 4 নম্বর ওষুধ হচ্ছে ক্রোটনটিক। ক্রোটনটিক এর ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, যেমন উদ্ভিদের তলদেশ বেশ প্রদাহিত এবং স্ফীত। চুলকানি ও হুল ফোটানোর ন্যায় যন্ত্রণা বোধ হয়। নাসিকার ভেদক অস্থিতে যন্ত্রণা ও চুলকানি ও হাতে নাক যেন বন্ধ হয়ে আসে। তলপেটে উদ্বেগ দেখা দেয়। শিশুদের চর্মের সঙ্গে পর্যায়ক্রমে উদ্রাময় হয়। এসব লক্ষণ দেখা দিলে ক্রোটনটিক 6 অথবা 30 ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যাবে। 5 নম্বর ওষুধ হিপার সালফারের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দৃশ্যমান। বৈশিষ্ট্যগুলোর মধ্যে শিশুর দেহ হতে টক গন্ধ বের হয় এবং শীতকাতর হয়। অত্যাধিক পারদ সেবনের কুফল থাকে এবং স্পর্শকাতর হয়। মাথার উপর উদ্ভিদগুলো হতে দুর্গন্ধ স্রাব নিঃসৃত হয়। কানের পশ্চাদের দিকটা ফাটা ফাটা মনে হয়। এসব লক্ষণ দেখে হিপারসাল্ফ 30 অথবা 200 ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যাবে। 6 নম্বর ওষুধ হিসাবে মার্কুরিয়াস ব্যবহার করা যায়। মার্কুরিয়াসের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। চর্মের গভীরে প্রদেশ হতে উদ্ভিদগুলো প্রকাশ পায়, অর্থাৎ
চামড়ার অনেক ভিতর থেকে উদ্ভিদগুলো বেরিয়ে আসে। পাকস্থলীর গোলযোগ হেতু রোগ হয়। রোগী অত্যন্ত ঘামে এবং ঘামে উপশম হয় না। হলুদ বর্ণের কুণ্ড হতে অতিশয় দুর্গন্ধ বের হয়। মুখ থেকে লালা নিঃসৃত হয় এবং মুখ হতে দুর্গন্ধ সহজে রক্তস্রাব বের হয়। এই ক্ষেত্রে বা এই লক্ষণগুলো দেখে আমরা মার্কুরিয়াস 6 অথবা 30 ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও 1 মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করা যাবে। 7 নম্বর ওষুধ হিসাবে আমরা রাস্টক্স ব্যবহার করতে পারি। রাস্টক্সের ক্ষেত্রে কিছু লক্ষণ নির্দিষ্ট করা আছে। এই লক্ষণগুলোর মধ্যে মুখমণ্ডল ও মস্তকের আর্দ্র পীড়াকার উপর পুরু মামড়ি পড়ে, রোগী গেটে বাতগ্রস্ত হয়, ছোট ছোট উদ্ভিদগুলো চারদিকে কালো বর্ণের পরিমণ্ডল ও অত্যন্ত অস্থিরতা বর্ষাকালে বৃদ্ধি পায়। পুঁজবটিগুলোতে অত্যন্ত জ্বালা যন্ত্রণা বা ফোড়া ও চুলকানি দেখা দেয়। এইসব লক্ষণ দেখে আমরা রাস্টক্স 6 অথবা রাস্টক্স 30 ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রেও 1 মাত্রা করে দিনে 3 থেকে 4 বার সেবন করা যাবে। 8 নম্বর ওষুধ হিসেবে আমরা সালফার ব্যবহার করতে পারি। সালফারের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে মাথার উপর শুষ্ক ও পুরু হলদে বর্ণের মামড়ি পড়ে, অত্যন্ত চুলকায়, চুলকালে রক্ত পড়ে, কনুইতে পুষ্পূর্ণ উদ্বেগ এবং প্রাতকালীন উদরাময় হয়। বিশ্রামকালে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়, হাতে পায়ে জ্বালা যন্ত্রণা করে। এইসব লক্ষণ দেখে আমরা সালফার 6 অথবা সালফার 30 ব্যবহার করতে পারব। এক্ষেত্রেও 1 মাত্রা করে দিনে 2 থেকে 3 বার সেবন করা যাবে। এসব ওষুধ ব্যবহারের সময় অবশ্যই একজন হোমিও চিকিৎসক বা হোমিওপ্যাথের পরামর্শ খুবই জরুরি। পরামর্শ ছাড়া নিজ থেকে ওষুধ সেবন করবেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটি রোগের ওষুধ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।